এইচএসসি 26 ব্যাচ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বায়োলজি প্রথম পত্র পরীক্ষা দেখতে দেখতে একদম চলে আসছে। শেষ মুহূর্তে তোমাদের এই সাজেশন ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওতে আমি কথা বলবো কি কি ফর্মুলা ব্যবহার করলে তুমি বায়োলজি প্রথম পত্রের সব থেকে বেশি এমসিকিউতে মার্ক আনতে পারবা, এবং কোন কোন জিনিসগুলো ফলো করলে এমসিকিউতে মার্কগুলো তোমার কাটা যাবে না, সেগুলো নিয়ে আমি এখন এই ভিডিওতে তোমাদের সাথে কথাবার্তা বলবো। তুমি ম্যাক্সিমাম মার্ক তুলতে পারবা। তুমি চাইলে, তোমার যদি প্রস্তুতি ভালো থাকে, তুমি 25-এ 25 তুলতে পারবা। আর যাদের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, মানে জাস্ট কোনো মতে কিভাবে ফেল ঠেকাবে এটা চিন্তা করতেছে, তাদের জন্য এই ভিডিওতে আমি কথাবার্তা বলবো। এমন কিছু টেকনিক শেখাই দিব যে তুমি আরামসে তোমার পাস মার্ক, কেন তুমি যেই মার্ক পাইতে চাও সেটাই তুমি তুলতে পারবা। এবং যারা ভালো করে প্রস্তুতি নিছে তারা একদম সর্বোচ্চ মার্কটা তুলতে পারবে। সেটার জন্য এখন কি করতে হবে দেখো ভাই, সময় কম এখন। এই মুহূর্তে রিভিশনের কোনো বিকল্প নাই, বা রিভিশনটা কিন্তু সঠিকভাবে দিতে হবে, ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ দিতে হবে, ঠিক আছে? তো এই জন্য তোমাদেরকে আমি জাস্ট কয়েকটা জায়গার কথা বলে দিই, যেই জিনিসগুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা ভুল করে, এবং এই জায়গাগুলোতেই স্টুডেন্টদের মার্কগুলো কাটা যায়। তো এই জায়গাগুলো আমি একটু তোমাদেরকে বলে দিই। যেমন ধরো চিত্র, বায়োলজি মানেই চিত্র, রাইট? তো চিত্র থেকে অনেক এমসিকিউ আসে। দেখা গেল যে এরকম একটা চিত্র দিয়ে দিছে, দিয়ে এর একটা পার্টকে মার্ক করে দিবে, মার্ক করে দিবে, বলবে এই পার্টটার নাম কি, তখন তোমাকে বলতে হবে। যেমন ধরো এটা হচ্ছে সাইকাস উদ্ভিদের স্ত্রীস্পোরোফিল বা মেগাস্পোরোফিল, এটা হচ্ছে মাইক্রোস্পোরোফিল। স্ত্রীস্পোরোফিলের মাথা থেকেও একটা এমসিকিউ হয়, মাইক্রোস্পোরোফিলের মাথা থেকেও একটা এমসিকিউ হয়, দুটোর মাথায় দাগ দিয়ে দেয়, দিয়ে বলে এটার নাম কি। এখন এই মাইক্রোস্পোরোফিলের মাথার নামটা হবে অ্যাপোফাইসিস, আর এই মেগাস্পোরোফিলের মাথার নামটা হবে কি, পিনিউল। এটা কিন্তু অনেকে কনফিউজড হয়ে যায়, অনেকে এটা আনসারও করতে পারে না। এখন এই জায়গাটাকে সে গুরুত্ব দেয় না। এখন এই মার্কটা এইখানে না করে এখন এইখান থেকে করতে পারতো, এই জায়গায় মার্ক করে দিতে পারতো, মার্ক করে দিয়ে বলতো এই জিনিসটার নাম কি। বা মার্কটা এই জায়গায় করতে পারতো, এই জায়গায় করে বলতো এই জেড জিনিসটার নাম কি। অথবা প্রশ্ন এভাবে করতে পারে যে এইখানে ধরো, এই যে এই জায়গাটা ধরো লিখে দিবে যে ওয়াই, ওয়াই লিখে পরে বলবে ওয়াই এর ক্ষেত্রে প্রযোজ্য, তারপরে বহুপদী প্রশ্ন দিয়ে দিবে। সো তোমাদের বইয়ের মধ্যে যতগুলো চিত্র আছে সবগুলা চিত্র এক নজর দেখে যাও। চিত্রটা কিন্তু শুধুমাত্র যে তোমার সিকিউ এর জন্য লাগে তা কিন্তু না, এমসিকিউ তে করে, এবং অনেকে আইডেন্টিফাই করতে না পারার কারণে চিত্রের প্রশ্নটা আনসার করতে পারে না। এই একটা চিত্রের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের এমসিকিউ করা সম্ভব, রাইট? সো এই জন্য চিত্রগুলোকে গুরুত্ব দিতে হবে। লাস্ট মোমেন্টে বইয়ের পাতা উল্টাও, পাতা উল্টা যতগুলো চিত্র আছে চিত্রের লেভেলিংটা ভালো করে দেখে যাও। এই দেখো কোষ বিভাজন অধ্যায়, কোষ বিভাজন অধ্যায় থেকে দেখো আমি একটা রাখছি। কোষ বিভাজন অধ্যায়ের এই যে দেখো এই জায়গাটা, এটা মাইটোসিস কোষ বিভাজন। তোমাকে তোকে চিনতে হবে এটা কি কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন চেনার পরে তারপর তোমাকে বুঝতে হবে যে এটা কোন ফেজ চলতেছে, এবং এইখান থেকে বলে দিবে যে এটা কোন ফেজ। তখন অনেকে আনসার করতে পারে না। তো বিষুবীয় অঞ্চলে আছে, তার মানে এটা মোস্টলি এটা কি হবে, মেটাফেজ ধাপ হবে। তো এটা কিন্তু অনেকেই বোঝে না, অনেকে এই জায়গায় কিন্তু এলোমেলো করে ফেলে। এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এই মাইটোসিসের মতো কিন্তু মিওসিসের ফেজগুলোর মধ্যেও কিন্তু এটা কি আছে, মিল আছে। যদি এটা মিওসিস ধাপ হইতো, মিওসিস ধাপ হয়ে যদি এটা লেপটোডিন থাকতো, তাহলে গায়ে কি থাকতো, ক্রোমোমিয়ার দাগানো থাকতো। তো প্রশ্ন আসতেই পারে যে এই ধাপটার মধ্যে কি ঘটে। সহজ প্রশ্ন করলে বলবে যে এই ধাপটার নাম কি। আর প্রশ্ন যদি কঠিন করতে চায় তাহলে দেখা যাবে এই ধাপটার কথা উল্লেখ করে তখন এখানে বহুপদী প্রশ্ন তৈরি হয়ে যাবে। প্রশ্ন হয়ে যাবে যে নিচের কোনটি প্রযোজ্য নয়, বা এই ধাপের ক্ষেত্রে কোনটি সঠিক, এরকম প্রশ্ন হয়ে যেতে পারে। সুতরাং কোষ বিভাজন অধ্যায়ের যতগুলা ধাপ আছে প্রত্যেকটা ধাপের চিত্র ভালো করে দেখে যাবা। চিত্র থেকে ধরো এই যে এখানেও প্রশ্ন আসতে পারে, কিভাবে প্রশ্ন দুইটা অধ্যায় মিলায় তোমাকে দেখাই। দেখো এটা একটা ব্যাকটেরিয়ার ছবি, আমরা সবাই জানি। এই বিভিন্ন পার্টও আমরা সৃজনশীলের জন্য দেখছি। এটাকে পিলি বলে, এটাকে ফ্লাজেলা বলে, বাইরে কোষ প্রাচীর, তারপরে কোষ ঝিল্লি ভাঁজ হয়ে জায়গায় মেসোজোম তৈরি করছে। একটা ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ বা ক্রোমোজোম যেটাই বলি না কেন, এই জায়গাটার নাম নিউক্লিওয়েড, আর এইটা হচ্ছে ব্যাকটেরিয়ার প্লাজমিড। তখন প্রশ্ন করবে এ চিহ্নিত জায়গাটার নাম কি, অথবা এরকম বলে দিবে যে উদ্দীপকের চিত্র থেকে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও। তারপরে বলবে এ চিহ্নিত অংশীদারের নাম কি। এটা সহজ ছিল, কিন্তু তার পরের প্রশ্নে যায় কি করবে জানো, পরের প্রশ্নে যা পড়বে এ চিহ্নিত অংশের ক্ষেত্রে ধরো একটা লাইন বলে দিল স্বপ্রজননক্ষম, এ চিহ্নিত অংশটা হচ্ছে প্লাজমিড, তাই না? স্বপ্রজননক্ষম, বেশি সংখ্যক জিন ধারণ করে, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা যায়। তারপরে বলবে কোনটি সঠিক। তো এখানে আমি 2 নম্বরে কি বলছিলাম, বেশি সংখ্যক জিন ধারণ করে, এটা ভুল। কারণ আমরা জানি প্লাজমিড অল্প সংখ্যক জিন ধারণ করে, তখন আনসার হবে 1 আর 3। তাহলে প্রশ্ন ছিল অণুজীব অধ্যায়ের, বাট প্রশ্ন চলে গেছে পরে জীব প্রযুক্তি অধ্যায়। তারপর আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটার ব্যবহার কি। এরকম ভাবে অনেকভাবে প্রশ্ন আসতে পারে। পাশে একটা ভাইরাস আঁকাই দিবে, ভাইরাস আঁকাই দিয়ে বলবে এই দুটার মধ্যে সম্পর্ক কি, ধর টিটু ভাইরাস আঁকাই দিবে।
তখন সম্পর্কটা কেমন হবে? লাইটিক চক্র অথবা লাইসোজেনিক চক্র হয়ে যেতে পারে এবং মিক্সড আপ করে ফেলতে পারে কিন্তু। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জায়গা দেখাই যে এমসিকিউ গুলা সবথেকে কঠিন হয়। একটা কিছু লাইন লিখে দিবে, যে লাইন তোমার বইয়ের কোথাও নেই। কোথাও না মানে কোথাও নাই। ধর লিখে দিল, বনির কয়েকদিন যাবৎ শরীরে ব্যথা, শরীরে র‍্যাশ এবং অনেক জ্বর। আর তার ভাই মনি, তার ২ দিন পর কাঁপুনি দিয়ে জ্বর আসে। এটাই উদ্দীপক, যেটা বইয়ের কোথাও লেখা নাই। তারপরে বলবে উদ্দীপকের সাপেক্ষে উত্তর দাও। তারপরে একটা প্রশ্ন করবে, বনির কি হয়েছে? তো বনির কি হয়েছিল? শরীরে র‍্যাশ এবং তার শরীরে হাড় ভাঙা জ্বর। তাহলে হাড় ভাঙা জ্বর মানে ডেঙ্গু। তাহলে বনির উত্তর হবে ডেঙ্গু। তারপরে আবার প্রশ্ন করবে, মনির ক্ষেত্রে পরজীবীর বৈশিষ্ট্য। মনির কি হইছে? ২ দিন পর জ্বর। ২ দিন পর জ্বর মানে কি? তার ম্যালেরিয়া হইছে। ম্যালেরিয়ার জীবাণুর ক্ষেত্রে প্রযোজ্য, এভাবে প্রশ্ন করতে পারে। বইয়ের কোথাও লেখাও থাকবে না এরকম কিছু, বাট ওই যে তোমাকে জেনে উত্তর করতে হবে। তো এইজন্য কি করতে হবে বলতো? যত রোগ জীবাণু আছে তোমাদের বইয়ে, সেগুলোর সিম্পটম, সেই জীবাণুগুলার প্রকৃতি, সেগুলোর প্রতিকার প্রতিরোধ শিখে ফেলতে হবে। যেমন ক্যান্সার নিয়ে তোমাদের বইয়ে আছে। ১ম পত্রে ক্যান্সার নিয়ে কোথায় আছে? ক্যান্সার নিয়ে আছে কোষ বিভাজন অধ্যায়ে। অল্প স্বল্প লেখা আছে, বাট ওটা পড়তে হবে। তারপরে জন্ডিস আছে, ভাইরাল হেপাটাইটিস, ডেঙ্গু আছে। ডেঙ্গুর সিম্পটম, কলেরার সিম্পটম, ম্যালেরিয়ার সিম্পটম। বেশিরভাগ ক্ষেত্রে ডেঙ্গুর সিম্পটম আর ম্যালেরিয়ার সিম্পটম এই দুটার মধ্যে অনেকের প্যাচ লাগা যায়। এই দুটার জ্বরের প্রকৃতির মধ্যেও পার্থক্য আছে। ইভেন এরকমও প্রশ্ন আসে যে কোনটার ক্ষেত্রে কত ডিগ্রি জ্বর হয়? কোনটার ১০২ থেকে ১০৩, কোনটার ১০৪ থেকে ১০৬, এরকম প্রশ্নও আসে। তারপর কলেরা আছে। এটা একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। আবার দাঁতও আছে। দাঁতটা কোথায় পাই আমরা? দাঁতটা পাই আমরা হচ্ছে শৈবাল ছত্রাক, ছত্রাকের অন্তর্ভুক্ত। সো এরকম বিভিন্ন রকমের মানুষের দেহের রোগ আছে, আবার উদ্ভিদের দেহের রোগও আছে। আলুর বিলম্বিত ধসা, পাপায়া রিং স্পট, ঠিক আছে? তো এরকম বিভিন্ন রকমের রোগ আছে। রোগগুলা থেকে তোমাকে রোগের যে জীবাণু, সেই জীবাণুকে জানতে হবে। রোগের জীবাণুর প্রকৃতি কি সেটা জানতে হবে। রোগের জীবাণুর প্রতিকার জানতে হবে। রোগের জীবাণুর প্রতিরোধ জানতে হবে। রোগের জীবাণুর ফলে রোগের যে লক্ষণ, সেই লক্ষণগুলা থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। রোগ নির্ণয়, যেমন ডেঙ্গুর ক্ষেত্রে কেমনে রোগ নির্ণয় করে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ৩ টা টাইপ আছে। ৩ ভাবে রোগ নির্ণয় করা যায়। জন্ডিসের ক্ষেত্রে কিভাবে রোগ নির্ণয় করে, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। কলেরার জীবাণুর প্রকৃতি থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ম্যালেরিয়া রোগের অবস্থা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ম্যালেরিয়া রোগের যে ৩ টা অবস্থা আছে, ৩ টা অবস্থা, প্রাথমিক অবস্থা, সেকেন্ডারি, মাধ্যমিক অবস্থা এবং সর্বোচ্চ অবস্থায় কি থাকে। ইভেন ম্যালেরিয়া পরজীবীর ক্ষেত্রে আরো পেঁচায় প্রশ্ন কোন জায়গায় জানো? লাইসোলেসিথিন নামের একটা উপাদান আছে, যেটার কারণে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়। এইটা কে তৈরি করে? হিমোলাইসিন কে তৈরি করে? কোনটা জীবাণু তৈরি করে, কোনটা মানুষের দেহে তৈরি হয়। দুটোর কারণেই কিন্তু জ্বর আসে। আবার প্রশ্ন অনেকে পেঁচায় ফেলে কোন জায়গায় জানো? প্রতিকার এবং প্রতিরোধের মধ্যে। এরকম একটা প্রশ্ন আসছিল, এই রোগের প্রতিকার কোনটা? সরি, এই রোগের প্রতিরোধ কোনটা? তখন উত্তর দেওয়া ছিল প্যারাসিটামল সেবন করতে হবে। অনেকে দাগায় দিয়ে চলে আসে। প্যারাসিটামল সেবন করা তো এটা প্রতিরোধের মধ্যে পড়ে না। প্যারাসিটামল সেতু প্রতিরোধ আসে প্রতিকারের মধ্যে। মানে প্রতিকার মানে রোগ হয়ে গেছে, এখন তোমার কি চিকিৎসা নিতে হবে। আর প্রতিরোধ মানে হচ্ছে তোমার রোগ হয় না, তুমি রোগটা থেকে বাঁচতে চাও, সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে। তাহলে ডেঙ্গুর ক্ষেত্রে প্রতিরোধ কোনটা? দিনের বেলায় মশা টানায় ঘুমানো। তারপরে কোন জায়গায় পানি জমতে না দেওয়া, এগুলো হচ্ছে প্রতিরোধ। ওইখানে যদি উত্তরে দেওয়া থাকে যে প্যারাসিটামল সেবন করা, তোমার রোগ হয় না, তুমি কেন প্যারাসিটামল খাবা? সেক্ষেত্রে একটু দেখে তারপরে আনসার করতে হবে। সর্বোপরি তোমার প্রশ্ন পড়ার কোনো বিকল্প নাই। প্রশ্নটাকে ভালো করে পড়বা, তারপর উত্তর করবা। তারপর দেখো আরেকটা টাইপ, সেটা হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ার ধাপ ধারাবাহিকভাবে বর্ণনা। এটা অনেকে ভুল করে। যেমন ধরো এই যে মাতৃ উদ্ভিদ নির্বাচন, আবাদ মাধ্যম সৃষ্টি, জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা, ঠিক আছে? তারপরে মিডিয়ামে এক্সপ্লান্ট স্থাপন, ক্যালাস সৃষ্টি, এই যে ধাপে ধাপে, এটা কিসের বর্ণনা বলো তো? এটা হচ্ছে টিস্যু কালচারের বর্ণনা। এরকম জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটা বর্ণনা আছে ধাপে ধাপে। তারপরে যে প্যারেন্ট নির্বাচন, স্বপরাগায়ন, ইমাস্কুলেশন, এটা কিসের বর্ণনা? এটা হচ্ছে কৃত্রিম হাইব্রিডাইজেশনের বর্ণনা। তারপর টিস্যু কালচারের এরকম একটা টিস্যু কালচারের বর্ণনা তো আমি মাত্র লিখলামই। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বর্ণনা হইতে পারে। কোষ বিভাজনের বর্ণনা হইতে পারে। জিন ক্লোনিং এর এরকম ধারাবাহিক বর্ণনা আছে। সেটা আসতে পারে। সো বেশ কয়েকটা জিনিসের আমাদের বইয়ের মধ্যে ধারাবাহিক বর্ণনা আছে। এই ধারাবাহিক বর্ণনাগুলা ভালো করে জানতে হবে। কি করবে জানো? এভাবেই দিয়ে দিবে। বলবে এ ধাপে কি হয়? এই ধাপে কি হয়? ইমাস্কুলেশন করতে হয়। সো এরকম ধারাবাহিক বর্ণনা যেগুলো আছে এগুলো পড়তে হবে। এবং এইগুলা জায়গা থেকেই স্টুডেন্ট থেকে প্রশ্ন আসে এবং স্টুডেন্টরা সবথেকে বেশি ভুল করে। ঠিক আছে? সুতরাং প্রশ্ন পড়ার কোনো বিকল্প নাই। এবার তোমাদের একটা রুলস শিখাবো, সেটা হচ্ছে স্কিপিং রুলস। স্কিপিং রুলস মানে কি? প্রশ্ন আনসার স্কিপ করতে বলতেছি না, আনসার স্কিপ করবা না। কারণ আমাদের বোর্ড পরীক্ষায় নেগেটিভ মার্কিং নাই। সো তুমি সবগুলাই দাগায় দিয়ে আসতে পারো। কোনটা দাগানোর জন্য ভুল হইলে তোমার মার্ক কাটা যাবে না। সো তুমি সবই দাগাবা। স্কিপিং রুলস মানে হচ্ছে, এটা মেক্সিমাম স্টুডেন্ট যারা ভালো স্টুডেন্ট তারা ফলো করে, যে প্রশ্ন পাওয়ার পরে একদম ঢালাওভাবে ১, ২, ৩, ৪, ৫, ৬ ধরে আনসার ভালো স্টুডেন্টরা করে না। ভালো স্টুডেন্টরা কি করে?
প্রথম ধাক্কায়, যেহেতু টাইম কম থাকে এমসিকিউর জন্য, প্রথম ধাক্কায় সে যেগুলো 100% শিওর এবং খুব ভালো পারে সেগুলোকে দাগায়। ধরো তুমি ১ নাম্বার এমসিকিউটা খুব সুন্দর করে তুমি সলভ করে ফেললা, দাগায় ফেললা। ২ নাম্বারটা খুব সুন্দর করে দাগায় ফেললা। ৩ নাম্বারটা খুব সুন্দর করে দাগায় ফেললা। ৪ নাম্বারে এসে তোমার একটু ভয় লাগতেছে। ৪ নাম্বারে এসে তোমার মনে হচ্ছে যে এই প্রশ্নটা তো মনে হয় আমি পারি না। বা একটু ডাউট হচ্ছে। তুমি ভাই ৪ এর মধ্যে টাইম ইনভেস্ট করবা না। তুমি সাথে, সাথে ৫ এ চলে যাবা। ৫ দাগাবা, ৬ দাগাবা, ৭ দাগাবা। ৮ এ এসে দেখলে একটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন আছে। বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন পড়তেও টাইম লাগে, আনসার করতেও টাইম লাগে। সো তুমি চাইলে এখানে এসে যখন তুমি বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন পাইছো, এটিকে আপাতত সাময়িক সময়ের জন্য তুমি স্কিপ করে রাখো না। রাখতে পারো। তারপর ধরো এখানে এসে একটা প্রশ্ন পাইলা, যে প্রশ্ন বলতেছে যে এই উদ্দীপকটা পড়ে তারপর উত্তর করো। তুমি যদি মনে হয় যে তুমি পারবা, তাহলে এক নজরে পড়ো। পড়ে যদি মনে হয় না এখানে আরেকটু মাথা খাটাইতে হবে, তাহলে তুমি ১৯ নাম্বার প্রশ্নে চলে যাও। তারপর দেখলা তুমি ১৯ নাম্বার পারতেছো, ২০ নাম্বার পারতেছো, ২১ নাম্বার পারতেছো, ২২ নাম্বার পারতেছো। এইখানে এসে দেখলা যে এই প্রশ্নটা তুমি একটু ডাউট হইতেছে, তুমি দাগায় রাখো। তো যেই প্রশ্নগুলা তোমার ডাউট মনে হচ্ছে, একটু সময় লাগবে বেশি, সেই প্রশ্নগুলা তুমি জাস্ট ওই প্রশ্নের পাশে ছোট্ট করে একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখো। এবং যেগুলা খুবই সহজ সেগুলাকে দাগায় ফেলো। দেখবা ২৫ টা এমসিকিউ প্রথম ধাক্কায় দাগাইতে তোমার সর্বোচ্চ ১০ মিনিট লাগবে। ১০ থেকে ১২ মিনিট লাগবে। কারণ জ্ঞানমূলক প্রশ্ন দাগাইতে বেশি সময় লাগে না। রক্তের পিএইচ কত? যদিও প্রাণীবিজ্ঞানের প্রশ্ন। রক্তের পিএইচ কত? গড়ে 7.4, এটা দাগাইতে তোমার কতক্ষণ লাগবে? কলেরা জীবাণুর নাম কি? ভিব্রিও কোলেরা, এটা দাগাইতে তোমার কতক্ষণ লাগবে? সো যেগুলো তুমি 100% পারো এবং সহজ, সেগুলো দাগাইতে তোমার ১০ মিনিট লাগবে। মাত্র ১০ মিনিট। মাত্র ১০ মিনিট। এখনো তোমার যথেষ্ট টাইম বাকি আছে। এরপরে এসে ওই যে বহুপদী, তারপরে অভিন্ন তথ্যভিত্তিক যেগুলো আছে, সেগুলাকে একটু নজর দাও। একেবারে যে অভিন্ন তথ্যভিত্তিক বা বহুপদী দাগাবা না, ব্যাপারটা এরকম না। একবার পড়ার পরে তোমার যদি মনে হয় এই বহুপদীটার মধ্যে অনেক ভাবতে হবে, অনেক সময় লাগবে, সেটা তুমি পরের ধাপের জন্য রেখে দাও। এরপরে এসে এই বহুপদী আর অভিন্ন তথ্যভিত্তিকগুলো পড়ো। দেখবা তোমার মাথায় এখন অনেকটা ক্লিন হয়ে গেছে। ১ম ধাক্কায় না একটু নার্ভাস ফিল হয়। তখন প্রশ্ন দাগাইতে একটু কষ্ট হয়। বাট একবার তুমি যখন দাগাইতে পারবা, তখন দেখবা আস্তে, আস্তে তোমার যেগুলো তুমি পারতা, একটু কনফিউজড হচ্ছিলা, সেগুলো এখন তোমার সহজ লাগবে। একদম লাস্টে এসে, লাস্টে যখন ৫ থেকে ৭ মিনিট বাকি, তখন এসে তুমি কঠিনগুলা দেখো। দেখবে তখন তুমি কঠিনগুলোও পারতেছো। এটাকে বলে স্কিপিং রুলস। তোমার ১ম প্রশ্নটাই কপালে খারাপ পড়ে যেতে পারে। ১ম প্রশ্নটাই এমন হয়ে গেল যে তুমি পারোই না। তুমি স্কিপ করে পরেরগুলো চলে যাও। দেখবা আস্তে, আস্তে তুমি পারতেছো। বাট ১ম টার মধ্যে তুমি এত টাইম ইনভেস্ট করে ফেললা, এত টাইম দিয়ে ফেললা যে তোমার পরীক্ষার টাইমই অনেকটা নষ্ট হয়ে গেল। ৪ নাম্বার প্রশ্নে এসে আটকাই গেলা। ৪ নাম্বার প্রশ্নটা তুমি সলভ করে ৫ নাম্বারে যাবা। তখন দেখবা ৪ নাম্বার সলভ করতে, করতে বাকিগুলো সলভ করার জন্য সময় নেই। অনেক স্টুডেন্ট এই ভুলটা করে। এটা করা যাবে না। সর্বোপরি প্রশ্নটা ভালো করে পড়বা। প্রশ্ন ভালো করে না পড়লে কি চাইছে এটা তুমি বুঝবা না। এই ভুলগুলো কিন্তু করা যাবে না। লাস্টে তোমাদের জন্যে আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে এক ক্লাসে এক ক্লাসে উদ্ভিদ বিজ্ঞানের সকল এমসিকিউ, দেখো কি করতে হবে, তোমাকে আমার হাসনাত শুভ্র যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে চলে যেতে হবে, হাসনাত শুভ্র। যাওয়ার পরে যে ভিডিওস সেগমেন্টে চলে যাবে, যে দেখো ভিডিওস, হোম থেকে ভিডিওসে চলে যাবা। ভিডিওসে যাওয়ার পরে দেখবা যে জীববিজ্ঞান প্রথম পত্রের সকল এমসিকিউ একটা ক্লাস দেওয়া আছে, ৭.৫ ঘন্টার একটা ক্লাস। এই একটা ক্লাসে উদ্ভিদ বিজ্ঞানের ১২টা চ্যাপ্টারের এমসিকিউ করানো আছে। এবং তারপরে যখন তুমি প্রাণীবিজ্ঞানটাও করবা পরীক্ষা দিয়ে আসার পরে, এই যে প্রাণীবিজ্ঞানও কিন্তু অলরেডি রেডি আছে। এটা একটু বড়, কারণ প্রাণীবিজ্ঞানের চ্যাপ্টার বেশি। কেন ক্লাসগুলো বড়? তুমি ক্লাসগুলো করলেই বুঝতে পারবা। এখন বলতে পারো ভাই এখন তো ক্লাস করার সময় নাই। ট্রু। আসলে এখন কাজ করার সময় নাই। এখন আসলে ক্লাস করার সময় নাই। এটা যদি তুমি 1.5x দিয়েও করো, তাহলেও তোমার অনেক টাইম লেগে যাবে। তাহলে তুমি কি করবা? এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যাবে। দেখো ডেসক্রিপশন। দেখো ক্লাসের স্লাইড দেওয়া আছে। এই লিংকে ক্লিক করবা। তুমি যখন এই লিঙ্কটাই ক্লিক করবা, তোমাকে এই স্লাইডের লিঙ্কে নিয়ে চলে যাবে। এখানে কয়েকটা লিঙ্ক এখানে আছে। ১ম টা জুওলজি। একই লিঙ্কের মধ্যে বোটানি, জুওলজি দাও। জুওলজি এখন দরকার নাই। যখন আসবে তখন। বোটানি পিডিএফ লো ফাইল সাইজ রিকমেন্ডেড, বোটানি পিডিএফ হাই কোয়ালিটি বিগ ফাইল সাইজ। মানে এইখানে বোটানিরই একই পিডিএফই দেওয়া, ওই সিলেক্টেডই পিডিএফ দেওয়া। একটা হচ্ছে ফাইল সাইজ অনেক বড়, এটা ডাউনলোড করতে অনেকের প্রবলেম হয়। এটার মধ্যে ফাইল সাইজটা ছোট। এখানে তোমার ডাউনলোড করাটা ইজি হবে। এখানে যেখানে একটা পিডিএফ ১৫০ মেগাবাইট, এখানে সেটা ২০-২৫ মেগাবাইটেই তুমি ডাউনলোড করতে পারবে। দেখো ২০ থেকে ২৮ মেগাবাইট। তো তুমি কি করবা? এই দুটো পিডিএফ ডাউনলোড করে ফেলবা। বোটানির জন্য ২ টা পিডিএফ আছে। ডাউনলোড করে ফেলবা। তো আমি অলরেডি এটা ডাউনলোড করে রাখছি। আমি তোমাকে দেখাচ্ছি। আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। দেখো, এই দেখো সেই পিডিএফটা। এটা হচ্ছে সেকেন্ড পার্টটার। ১ম পার্টে ১ থেকে ৬, পরের পার্টে ৭ থেকে ১২। দেখো এইটার সুবিধাটা কি, দেখো ক্লাসটার মধ্যে আমি কি করাইছি। তোমার যদি এখন সময় কম, তুমি শুধু এখন পিডিএফটাই দেখো। ক্লাস দেখতে পারলে ভালো, বাট তুমি পিডিএফ দেখলে হবে। ক্লাস দেখলে ভাই তোমার A to Z ১২টা চ্যাপ্টারের একটা ধারণা হয়ে যাবে। নট অনলি এমসিকিউ, সিকিউর জন্য ধারণা হয়ে যাবে। এমনভাবে আমি পড়াইছি। তুমি দেখো, আমার এই ক্লাসটার ডিফারেন্সটা হচ্ছে এটাই যে অন্যান্য ক্লাসগুলোতে তুমি দেখবা সচরাচর কি হয়, জাস্ট প্রশ্ন সলভ করে দেওয়া হয়, হাতে লিখে দেওয়া হয়। বাট এখানে দেখো বাংলাদেশের প্রাকৃতিকভাবে জন্মানো অগ্রবীজ উদ্ভিদের সংখ্যা কত? ৫ টি। দ্যাটস ফাইন। কিন্তু এর রিলেটেড আর যা, যা তথ্য আছে সবই এখানে দেওয়া আছে।
অর্থাৎ এই এমসিকিউর সাথে তুমি যদি এটা করো তোমার কিছু লাগবে না। তারপরে দেখো পরের প্রশ্নের ক্ষেত্রে দেখো, পরের প্রশ্ন যাওয়ার আগে নগ্নবীজি আর আবৃতবীজি উদ্ভিদ সম্পর্কে একটা গো থ্রো করে ফেলছি। তারপরে আবার আমরা প্রশ্ন সলভ করছি। অর্থাৎ প্রশ্ন সলভেই সীমাবদ্ধ না আমার এই ক্লাসটা। আমার এই ক্লাসের মধ্যে প্রশ্নের পাশাপাশি দেখো এই যে এইটা একটু আগে আমি তোমাদের দেখাইছি, হ্যাঁ? আমি তো ধরে, ধরে দেখাই দিছি। এখানে টিক চিহ্ন দিলে কি আসতে পারে, এখানে আসলে কি আসতে পারে, এইটা দিলে কি আসতে পারে, এইখানে দিলে কি আসতে পারে, এখানে দিলে কি আসতে পারে। ধরে, ধরে বলে দিছি আমি। তারপর আবার ধরো প্রশ্ন সলভ করে দিছি। এই যে এই প্রশ্নটা একটু আগে তোমাদের দেখাই দিছিলাম। ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন আমি সলভ তো করাইছি, সাথে এগুলার ব্যাখ্যার জন্যে আরো অনেক থিওরিটিক্যাল জিনিস এড করে দিছি। অর্থাৎ এমসিকিউ এর কাউন্ট ডাজন্ট ম্যাটার। এই পিডিএফটা যদি কেউ পড়ে যেতে পারে, তার কোনো এমসিকিউ আটকাবে না। এইজন্য আমি বলছি তুমি সর্বোচ্চ মার্ক তুমি এমসিকিউতে পাবা। যার অবস্থা খুব খারাপ সে অন্তত যদি এই এমসিকিউ গুলোও করে যায় সে ৫ নাম্বার কেন আরো বেশি নাম্বার তুলতে পারবে। ব্যাখ্যা পড়ার দরকার নাই। যার অবস্থা খুব খারাপ ব্যাখ্যা পড়ার দরকার নাই। সে যদি এমসিকিউ গুলোও পড়ে যায়, ক্লাসটা যদি করে যায়, সে এমসিকিউতে সর্বোচ্চ মার্ক তুলতে পারবে। তাহলে আর দেরি করার দরকার নাই ভাইয়া। শুরু করো। টাইম এখন নাই। আর যেটুকু টাইম আছে তুমি এমসিকিউতে সর্বোচ্চ নাম্বার আনতে পারবা। তুমি চাইলে 25 এ 25 আনতে পারবা। যে পরিমাণ থিওরি এখানে আমি দিয়ে দিছি। আর তোমাদের পরীক্ষা শেষ হয়ে আসার পরে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে তুমি জাস্ট এর আগের যে ক্লাসটা আছে অর্থাৎ দ্বিতীয় পত্রের যে ক্লাসটা আছে এই দ্বিতীয় পত্রের ক্লাসটা করা শুরু করে দিবা। এখানেও সেম পদ্ধতি। এখানেও সুন্দর করে পড়ায় দেওয়া আছে, পিডিএফ দেওয়া আছে। ওকে? তো থ্যাংক ইউ। তোমাদের জন্য দোয়া থাকলো। দোয়া করি তোমরা তোমাদের পরীক্ষাটা ভালোভাবে দাও। পরীক্ষা দেওয়ার পরে অ্যাডমিশনের জন্য আগায় যাও। আর পরীক্ষার পরপরই অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করতে হবে। অ্যাডমিশনের জন্য কি করতে হবে সেটার জন্য আমরা ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।